থেকে বিতে ডেন্সার থেকে রেয়ারে 1/v। আচ্ছা আমি একটু চেক করবো, এই মুহূর্তে মাথায় কাজ করতেছে না, চেক করে আমি পরে ঠিক করে দিব। আর স্যার আরেকটা প্রশ্ন ছিল যে আমাদের তো বোধহয় টেস্ট পরীক্ষা জানুয়ারির শুরুর দিকে নিবে স্যার। আমাদের তো ফিজিক্সের অনেকগুলো চ্যাপ্টার বাকি স্যার, এগুলা কি কিছু কি আমি মানে আমি স্কিপ করা বলবো হবে নাকি? আজকে বলবো কি করব। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। আমরা যতটুকু পাওয়া যায় টাইমের প্রপার ইউজ করব, এক্সট্রা ক্লাসও কিছু অ্যারেঞ্জ করব, দেখা যাক কি হয়। আমি কিছু জানি না এখনো, বুঝছো মিস্টার সাকিব, আমি কিছুই জানি না এখনো। আমি কোনো ইনফরমেশন পাই নাই। খুব সম্ভবত মিটিং এ একটা ডিসিশন হয়েছে, লাস্ট মিটিং আমি অ্যাবসেন্ট ছিলাম। অফিসিয়ালি যেটা জানাবে সেটাই আসল কথা, অফিসিয়ালি এখনো কোনো ডিসিশন জানাই নাই। নরমালি তো আমাদের অক্টোবরে সিলেবাস শেষ হয়ে যাওয়ার কথা, এখন তো ডিসেম্বর পর্যন্ত নিয়ে আসছে, কিন্তু ক্লাস তো আসলে অনেকদিন হয় নাই। আর আমরা এর আগে যেটা ক্লাস করছি 40 মিনিটসে, সেই ক্লাসটা ইফেক্টিভ ছিল না। তবে জানুয়ারির পরে তোমাদের আবার ক্লাস হবে, এটা তোমরা শিওর থাকো। সেটা হচ্ছে ওই যে মোস্ট প্রবাবলি আগের সিস্টেম অনুযায়ী সব শেষ করে রাখবে, তারপরে যদি দরকার পড়ে মনে হয় আবার ক্লাস তোমাদের আবার ডাকবে, কলেজে যেতে হবে তোমাদের, এরকম কিছু একটা হতে পারে। এইচএসসি পরীক্ষার আগে অ্যাটলিস্ট 2 মান্থ মনে হয় তোমাদের ক্লাস হবে। তো সাইন কনভেনশন নিয়ে একটু কথা বলি। সাইন কনভেনশন আমরা লেন্স মেকারস ফর্মুলাটাকে ডিরাইভ করেছিলাম। লেন্স মেকারস ফর্মুলা এটা এরকম ছিল, ওয়ান আপন এফ ইকুয়াল টু মিউ মাইনাস ওয়ান upon r1 minus 1 upon r2। r1 r2 ইকুয়াল হতে পারে, আবার ডিফারেন্ট হতে পারে, বাট দিস ওয়াজ লেন্স মেকারস ফর্মুলা। লেন্স মেকারস ফর্মুলা। এই ফর্মুলার উপর ডিপেন্ড করে লেন্সকে প্রডিউস করা হয়, তৈরি করা হয়। এখন এখানে কিছু কনভেনশনাল সাইন আছে, r1 r2 কখন পজিটিভ হবে কখন নেগেটিভ হবে সেটা আমি একটু ডিসকাস করতে চাচ্ছি। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য। ধরো আমি একটা কনভেক্স লেন্স নিলাম, একটু পরে সব প্রকার লেন্সে নিব, আমি আপাতত একটা কনভেক্স লেন্স নিচ্ছি। এই কনভেক্স লেন্সে লাইট যখন ফল করবে, ধরো লাইট রে উইল ইনসিডেন্ট ইন দ্য লেন্স ফ্রম লেফট টু রাইট। লেফট থেকে যদি লাইট রেটা ফল করে, এখানে আসলো ইনসিডেন্ট হলো, দেন প্রথমে এই সারফেসে ইনসিডেন্ট হবে, এই সারফেস লেন্সের এই সারফেসে প্রথম ইনসিডেন্ট হবে। এই সারফেসটা যে স্ফিয়ারের অংশ, যে স্ফিয়ারের পার্ট, সেই স্ফিয়ারের রেডিয়াসটাকে আমাকে কনসিডার করতে হবে r1। লাইট রে প্রথমে যে সারফেসে যাবে তার রেডিয়াসটা হবে r1, তারপর যে সারফেসে যাবে তার রেডিয়াসটা হবে r2। যদি রাইট থেকে লেফটে আসে তাহলে এই সারফেসটা হবে r1 আর এই সারফেসটা হবে r2। লেফট থেকে রাইটে গেলে এটা r1 এবং এটা r2। এটা একটু মাথায় রাখবা, যে সাইড থেকে নাও না কেন রেজাল্ট উইল রিমেইন সেম, রেজাল্টের কোনো চেঞ্জ হবে না। তো ধরো আমি প্রথমে লাইট রেটাকে কনসিডার করতেছি হচ্ছে লেফট থেকে রাইট। এই লাইট প্রথমে ফল করলো হচ্ছে এই সারফেসে, এরকম ভাবে, তারপর ফল করবে হচ্ছে, যখন ফার্স্ট সারফেসে ফল করলো তখন একটু খেয়াল করে দেখো ইনসিডেন্ট হলো, তখন এটা হচ্ছে এরকম একটা স্ফিয়ারের অংশ। স্ফিয়ারটাকে যদি আমি ড্র করি, স্ফিয়ারটাকে যদি ড্র করতে চাই,
এরকম একটা স্ফিয়ারের পার্ট, ধরো এরকম একটা স্ফিয়ারের পার্ট, তা সেন্টারটা কোথায়? আমরা ধরে নিলাম এই হচ্ছে সেন্টার। তাহলে যদি সেন্টার হয় তাহলে রেডিয়াস কোনটা? এই হচ্ছে রেডিয়াস। রেডিয়াসটাকে আমরা বললাম হচ্ছে r1. দিস রেডিয়াস ইজ মেজার্ড ফ্রম দিস পয়েন্ট। এই পয়েন্ট থেকে ডিসটেন্সটা মেজার করা হয়। দিস ইজ কনভেনশন ফর লেন্স অর মিরর। আমরা ফার্স্ট কিছু পয়েন্ট লিখে দিছিলাম না লেন্স নিয়ে ডিসকাস করার পূর্বে? পয়েন্টগুলোর মধ্যে এটা লেখা ছিল যে এই ডিসটেন্স গুলো আমরা এখান থেকে মেজার করব। রিফ্র্যাক্টিং সারফেসের জন্য ডিসটেন্স গুলোকে মেজার করা হয় এই পোল থেকে। তাহলে r1 এর ডিরেকশনটা কোন? r1 ডিরেকশন হচ্ছে টুয়ার্ডস সেন্টার। r1 is directed towards the center and it is same as the direction of the light. লাইটের ডিরেকশন যদি r1 এর ডিরেকশন সেম হয় তাহলে r1 টাকে আমরা পজিটিভ হিসেবে কনসিডার করব। r1 will be considered as positive sign. r1 টাকে আমরা এখন পজিটিভ সাইন হিসেবে কনসিডার করব। r1 এর ডিরেকশন এবং লাইটের ডিরেকশন যদি সেম হয়, in that case r1 will be positive. এরপর লাইট রে কোন সারফেসে যাবে? এরপর লাইট রে ইনসিডেন্ট হবে হচ্ছে তোমার ইনার সারফেসে। এই যে ইনার সারফেসে ইনসিডেন্ট হলো, দেখো ইনার সারফেসে যখন ইনসিডেন্ট হবে তখন এই সারফেসটা হচ্ছে এরকম একটা স্ফিয়ারের পার্ট। এই এরকম একটা স্ফিয়ারের পার্ট হচ্ছে ইনার সারফেসটা। তার রেডিয়াসটা, সেন্টারটা কোন দিকে? তার সেন্টারটা আমরা ধরলাম এখানে হচ্ছে তার সেন্টার। সেন্টার যদি এখানে হয় তাহলে রেডিয়াস কোনটা? এই হচ্ছে ধরো রেডিয়াস। এবার রেডিয়াসটা কোন পয়েন্ট থেকে মেজার হবে? রেডিয়াসটা এই পয়েন্ট থেকে মেজার হবে টুয়ার্ডস দ্য সেন্টার। দিস উইল বি দ্য পোল। এই পয়েন্ট থেকে মেজার হবে। আগেরটা মেজার হচ্ছিল এই পয়েন্ট থেকে, এবারটা মেজার হবে এই পয়েন্ট থেকে, and this is r2. Direction of r2 is opposite to the direction of incident ray. Direction of r2 is opposite to the direction of incident ray. r2 direction towards my left and কি বলে direction of the light ray is towards my right. So r2 will be considered as positive. নেগেটিভ সাইন, r2 কে আমরা নেগেটিভ সাইনে লিখব। তাহলে কনভেক্স লেন্সের জন্য কি হচ্ছে? কনভেক্স লেন্সের জন্য r1 টাকে লিখতে হবে পজিটিভ, বাইকনভেক্স অর কনভেক্স লেন্সের জন্য r2 টাকে লিখতে হবে নেগেটিভ। তুমি যদি এই সাইড থেকে কনসিডার করো সেম রেজাল্ট পাবা, r1 will be positive and r2 will be negative. যদি কখনো কোশ্চেনে বাইকনভেক্স লেন্সের রেডিয়াস অফ কার্ভেচার দেওয়া থাকে, ইন দ্যাট কেস তোমাকে কিন্তু প্লাস মাইনাস দিয়ে লিখতে হবে, r1 will be positive and r2 will be negative. এটা হচ্ছে এই লেন্সের জন্য। এবং আমরা কনভেনশনাল প্রসেস এটা বললাম। লেন্স অনেক প্রকারের আছে, আমরা দেখবো একটু পর। যে এখানে ইজিলি মনে রাখার ওয়েটা হচ্ছে যে তুমি যদি এরকম একটু উঁচু পৃষ্ঠ পাও, উঁচু পৃষ্ঠ মানে বুঝতেছো যে এই সারফেসটা হচ্ছে কনভেক্স। কনভেক্স সারফেসে লাইট যদি ফল করে তাহলে পজিটিভ হবে, আর কনকেভ সারফেসে লাইট যদি ফল করে তাহলে নেগেটিভ হবে। কনভেক্স সারফেসে ফল করলে পজিটিভ হবে এবং কনকেভ সারফেসে ফল করলে নেগেটিভ হবে, এটা মাথায় রাখবা। এখন এটার উপর ডিপেন্ড করে আমরা r1 r2 লিখে ফেলি, সবগুলো দেখি কি হয়, পজিটিভ নেগেটিভ কি আসে। আমরা কতগুলো লেন্স দেখবো? 6 লেন্স দেখবো আমরা এখানে। আমরা লেন্সের নামগুলো কি হয় আগেই বলে দিচ্ছি। প্রত্যেকটা লেন্সে লাইট রে ইনসিডেন্ট হবে। ধরো লাইট রে এখানে ইনসিডেন্ট হলো, আমরা একটু আগে তো বললাম যেটা হচ্ছে r1, r1 টা হবে পজিটিভ। সেকেন্ড ক্ষেত্রে r2, r2 টা হবে নেগেটিভ। দেন এবার r1 টা দেখো প্লেন সারফেসে যাচ্ছে। একটা সারফেস যদি প্লেন হয় তাহলে সে যে স্ফিয়ারের পার্ট, সেই স্ফিয়ারের রেডিয়াসটা কত হবে? অবভিয়াসলি ইনফিনিটি হবে। সেই রেডিয়াসটা যদি ইনফিনিটি হয়, ইন দ্যাট কেস আমরা জাস্ট এ সেকেন্ড এটা শেষ করে যাচ্ছি বাবা, হ্যাঁ তুমি এটা দেখতে থাকো, শেষ করে যাচ্ছি।
তাহলে এখানে সারফেসটা যদি প্লেন হয় তাহলে r1 টা হবে ইনফিনিটি, r1 will be infinity, r2 will be negative. For third one, r1 negative, r2 negative, both are negative, 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 because light ray is incident on the concave surface. Both of the surface are concave. Fourth one, r1 will be positive, r2 will be negative. Sorry, r1 will be negative, r1 will be negative and r2 will be positive. Fifth one, again r1 infinity, r2 positive. Last one, r1 positive, r2 positive. এখন লেন্সের কি নাম হয় সেটার উপর তোমরা দেখতে হবে, একটা হচ্ছে বাইকনভেক্স, একটা হচ্ছে প্লেনো কনভেক্স, একটা হচ্ছে কনকেভ ও কনভেক্স, একটা হচ্ছে বাইকনকেভ, একটা হচ্ছে প্লেনো কনকেভ, আর একটা হচ্ছে কনভেক্স কনকেভ। প্রত্যেকটার আলাদা আলাদা নাম আছে। কোশ্চেনে যদি লেন্সের নাম বলে দেয় তখন তোমাকে r1 r2 চুজ করতে হবে। r1 r2 দেওয়া থাকবে, দেন r1 r2 প্লাস মাইনাস সাইনটা চুজ করে তোমাকে ফর্মুলায় বসাতে হবে এবং ফাইনালি ফোকাল লেন্থ ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, আগের পেজে যেতে বলছিল একজন, আমি আগের পেজে যাচ্ছি। এই ওকে, তো এগুলো দিয়ে কিন্তু আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম করতে হবে। ওকে, আমি আজকে যাব হচ্ছে প্রিজম। প্রিজমটা আজকে স্টার্ট করব এবং প্রিজমটা শেষ করব। প্রিজমটা সিম্পল, ক্যালকুলেশন গুলো সিম্পল, কিন্তু প্রিজমের ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো কমপ্লেক্স হয়ে থাকে। আগে প্রিজমের থিওরিটা আজকে শেষ করি, আর খুব সম্ভবত আমাকে কিছু এক্সট্রা ক্লাস নিতে হবে। এখন এক্সট্রা ক্লাস যেটা, সেটা আমাদের মানডেতে ক্লাসটা স্টার্ট হয় 2 PM থেকে। মানডেতে আমার ক্লাস হচ্ছে 2 PM, যেমন আজকে হচ্ছে মানডে। আগে থেকে জানাইতে পারলে আজকে ক্লাসটা আমি একটাই শুরু করতাম 1 PM। তো নেক্সট মানডেতে যে ক্লাস হবে সেটা আমি 1 PM স্টার্ট করব, বাট অ্যাটেন্ডেন্স আমি 2 PM এর পরে নিব। অ্যাটেন্ডেন্স আমি 2 PM এর পরে নিব, কিন্তু ক্লাসটা আমি স্টার্ট করব 1 PM থেকে। কারো কোনো আপত্তি আছে? 1 PM, 1.15 PM। অনেকে আবার নামাজ টামাজ পড়বে, তো কারো কোনো প্রবলেম? নো স্যার, কারো কোনো প্রবলেম নাই। তাহলে আমরা ক্লাসটা স্টার্ট করব হচ্ছে 1.15 PM থেকে। এটা হচ্ছে নেক্সট মানডে। এটা চলতে থাকবে বিফোর ফার্দার নোটিশ। ফার্দার নোটিশের আগ পর্যন্ত এটা চলতে থাকবে। যে কয়টা ক্লাস পাবো আমরা মানডে স্টার্ট করব 1.15 PM থেকে, আর অ্যাটেন্ডেন্স নিব হচ্ছে 2 PM এর পরে। আর আমাকে একটু কেউ ইনফর্ম করো যে ওয়েডনেসডে তে তোমাদের 3 PM এ কোন সাবজেক্টের ক্লাস? ওয়েডনেসডে 4 PM। ওয়েডনেসডে 4 PM কোন সাবজেক্টের ক্লাস? কেমিস্ট্রি। কেমিস্ট্রি সিলেবাস কি বাকি আছে নাকি? ডন স্যার দিবে না মনে হয়, অনেক বাকি। ওকে, ঠিক আছে। তোমাদের ইংলিশ কে ক্লাস নেয়?
ইংলিশ কোন স্যার ক্লাস নেয়? হুমায়ুন কবির স্যার। ইংলিশ কি বাকি আছে সিলেবাস? কিছু অংশ বাকি ছিল। দেখা যাক কি হয়, তা না হলে একদিন রাত 10টায় ক্লাস শুরু করব, 2-3টা পর্যন্ত ক্লাস নিব, সমস্যা নেই, দেখা যাক। ওকে, এবার আসো প্রিজম। Prism, a transparent body that is bounded in part by two non-parallel plane faces and is used to refract or disperse a beam of light. Non-parallel surface দ্বারা bounded region, a bounded region by two non-parallel surface at least. শেপটা হয় এরকম, ফ্যামিলিয়ার প্রিজম তার শেপ হচ্ছে এরকম, এখানে সারফেস গুলো দেখো, এই একটা রিফ্র্যাক্টিং সারফেস, এই একটা রিফ্র্যাক্টিং সারফেস, এই একটা রিফ্র্যাক্টিং সারফেস, তাহলে এখানে এটা একটা রিফ্র্যাক্টিং সারফেস, এখানে একটা রিফ্র্যাক্টিং সারফেস। How many surfaces are available here? There are 1, 2, 3, 4, 5 surfaces. 3 rectangular surfaces and 2 triangular surface. 3 rectangular, এই হচ্ছে একটা rectangular, rectangular, rectangular and এটা হচ্ছে triangle. ক্রস সেকশনের মতো যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল। এই ধরনের প্রিজম আমরা ইউজ করি। তো প্রিজমে কি হয় দেখো, প্রিজমে রিফ্র্যাকশন হয় আর ডিসপারশন হয়। ডিসপারশন যে প্রসেসটা সেটা হচ্ছে আসলে রিফ্র্যাকশনের মাধ্যমেই হয়, রিফ্র্যাকশন হয় জন্যই ডিসপারশন পাবো আমরা, অর্থাৎ a compound light will split into 7 colors of light. This incident is known as dispersion of light. Compound light will be splitted into 7 colors. 7 কালারে ডিভাইড হয়ে যাবে, এবং এটা হওয়ার একমাত্র কারণ হচ্ছে তোমার এই যে রিফ্র্যাকশন হয়, যেহেতু লাইট রে যখন রেয়ারার থেকে ডেন্সার মিডিয়ামে ইন করে তখন রিফ্র্যাকশন ঘটে। এটা আমি ডিসপারশন পরে দেখাবো, আমাদের আলাদা টপিকস হিসেবে আছে। আর এখানে মেইনলি ডিসপারশন হবে এন্ড রিফ্র্যাকশন হবে। So this is known as prism. আমরা যখন খাতায় ড্র করব তখন এই ক্রস সেকশন পার্টটা ড্র করব, ক্রস সেকশন এটা একটা ট্রায়াঙ্গেলের মতো ড্র করব। এখানে যেটা আমরা লাইন দেখতেছি একটা, এটা একটা লাইন না, এটা একটা সারফেস, এটা একটা রিফ্র্যাক্টিং সারফেস, এটা একটা রিফ্র্যাক্টিং সারফেস। Angle between two refracting surfaces is known as angle of prism. So this is a refracting surface, refracting surface, refracting surface, আর এটাও হচ্ছে একটা রিফ্র্যাক্টিং সারফেস। The angle between these two refracting surface is known as prism angle. This angle is known as prism angle. Prism angle. আচ্ছা, তাহলে এখানেও প্রিজম অ্যাঙ্গেলটা এটা 3D এর মতো, রাইট সাইড এটা, আর এটা হচ্ছে 2D এর মতো। This angle is known as prism angle. Refracting surface RS, refracting surface RS. Light ray incident হবে refracting surface, then there will be a refraction and it will emit through the second refracting surface. লাইট যে কোনো রিফ্র্যাক্টিং সারফেসে ইনসিডেন্ট হতে পারে, যে কোনো রিফ্র্যাক্টিং সারফেসে। তাহলে প্রিজমে আমরা যেটা বলবো সেটা এখানে ডিসপারশন হবে এবং রিফ্র্যাকশন হবে। আমাদের আজকে ফার্স্ট ক্লাসটা হবে কিছু জিওমেট্রিক্যাল ডিসকাশন, সেটা হচ্ছে রিফ্র্যাকশন থ্রু প্রিজম। রিফ্র্যাকশন থ্রু প্রিজম, প্রিজমের রিফ্র্যাকশন হবে এবং সেই জায়গা থেকে আমরা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনটা ক্যালকুলেট করব। আমাদের নেক্সট টপিকসটা হচ্ছে রিফ্র্যাকশন অফ লাইট থ্রু প্রিজম, প্রিজমে কিভাবে রিফ্র্যাকশনটা ঘটে। Let us consider a prism. This is a glass prism. There is a refractive index of that prism. Consider this refractive index is mu.
This refractive index is mu. বলো সাদমান, ওই গেলা। পাচ্ছি না তোমাকে, হ্যাঁ বলো। স্যার কাইন্ডলি একটু আগে স্লাইডে যেতে পারবেন প্লিজ, আমার একটা জিনিস পড়ানো। থ্যাংক ইউ স্যার, জাস্ট 1 মিনিট। ডান? ইয়েস স্যার, ডান। আচ্ছা, তো এই হচ্ছে একটা প্রিজম। আমি এটাকে আইডেন্টিফাই করি। কনসিডার দিস ইজ এ বি সি। আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে আমাদের ফ্রন্ট ভিউ। আমরা ফ্রন্ট ভিউ থেকে দেখতেছি, দিস ইজ ফ্রন্ট ভিউ। This is front view. Okay. So if since there is a refraction, I have to draw two normals. আমি এরকম ভাবে দুটো নরমাল ড্র করলাম। One is denoted as NQO, NQO, and another one is N prime RO. These two are normal. Consider PQ light will incident on the one of the refracting surface, light ray PQ. তোমরা একটা জিনিস খেয়াল করো, অবশ্যই এমন একটা ইনসিডেন্ট লাইট থাকবে যার জন্য এই রিফ্র্যাক্টেড রেটা কি হবে, বিসি এর প্যারালাল হবে। At least one incident light will be available for that the refracted ray will be parallel to BC. Refracted রেটা কি হবে, বিসি এর প্যারালাল হবে। আমরা সেই রেটাকে কনসিডার করব। অনেকগুলো রেই তো হতে পারে, এইভাবে ইনসিডেন্ট হতে পারে, এইভাবে রিফ্র্যাকশন হতে পারে, এইভাবে রিফ্র্যাকশন হতে পারে। At least one incident ray তো থাকবেই যার জন্য রিফ্র্যাক্টেড রেটা বিসি এর প্যারালাল হবে। আমি সেই রিফ্র্যাক্টেড রেটাকে কনসিডার, ইনসিডেন্ট রেটাকে কনসিডার করতেছি। Consider this is the incident ray and it will refract like this. This QR will be parallel to BC. আমরা এইটার উপর ডিপেন্ড করে ইকুয়েশনটা ডিরাইভ করব। তো ইকুয়েশনটা ডিরাইভ করার পর তারপর যে কোনো রে এর জন্য সেটা অ্যাপ্লিকেবল করা যাবে। So this is the refracted ray. This is refracted ray, QR. So rarer to denser, outside medium is rarer, mu equal to 1. Or inside mu equal to mu. So rarer to denser, it will bend towards the normal. And from denser to rarer, it will bend away from the normal. It will bend away from the normal. So we have to show angle of incidence and angle of refraction. Angle of incidence, incident ray makes an angle I1 with the normal. This I1 is known as angle of incidence. And refracted ray makes an angle R1 with the normal. And this R1 will be the angle of refraction. So there is another ray I2, another angle I2, and this angle is R2. দেখো, PQ incident ray, QR refracted ray. PQ incident ray, QR refracted ray, but QR is also known as the incident ray for the second refracting surface.
QR is also known as the refracting ray for the second refracting surface. Sorry, incident ray for the second refracting surface. QR টাকে কিন্তু আবার incident ray বলা যাচ্ছে কার জন্য? সেকেন্ড রিফ্র্যাক্টিং সারফেসের জন্য। তাহলে QR টা হচ্ছে আবার incident ray for second refracting surface, and RS is the emergent ray. But normal refraction এ কি হয়? আমরা যেটা রিফ্রাকশন পড়ে আসছিলাম আগে, সেটা হচ্ছে incident ray and emergent ray প্যারালাল হয়, অলওয়েজ প্যারালাল হয়। বাট প্রিজমের ক্ষেত্রে incident ray and emergent ray প্যারালাল হচ্ছে না। Emergent ray is deviated from the incident ray. There is a deviation. There is a deviation of emergent ray from the incident ray, and this deviation is measured as an angle, and this angle is known as angle of deviation. To determine this angle, I have to extend PQ in the forward direction, and I have to extend RS in the backward direction. Then finally, the angle between incident ray and emergent ray is known as angle of deviation. It will be like this. Extend করলাম incident ray কে forward direction এ, extend করলাম emergent ray কে backward direction এ. So we can say this emergent ray will be deviated from this incident ray, making an angle this, and this angle is denoted as del. Del is known as angle of deviation. Angle of deviation. Del. What is the definition? Angle between incident ray and emergent ray is known as angle of deviation, and this is denoted as del. My target is to establish equation or to derive an equation for this del in terms of I1, I2 and prism angle. Prism angle is capital A. This is prism angle, capital A. Because these values are known to us, আমরা I1, I2 calculate করতে পারবো from experiment. A will be given. It depends on the structure of the prism. If I want to calculate or derive an expression for angle of deviation in terms of I1, I2 and A. Total calculation procedure is it depends on the geometry or theorem from class 9-10. এগুলোর উপর ডিপেন্ড করে আমরা এটা ডিরাইভ করব। At first, কিছু বলতেছো? QRO, হ্যাঁ ডিনোট করতে হবে, ডিনোট করতে হবে QRO. I have to denote this. QRO তো ডিনোট করছি, ডিনোট করতে হবে হচ্ছে এই অ্যাঙ্গেলটা। দেখো এই যে অ্যাঙ্গেলটা দেখা যাচ্ছে, এটা আমি গ্রিন কালারে শো করতেছি, গ্রিন কালার, this angle and this angle. So look at this, এরকম ব্যাপারটা। This angle is I1, আর এখানে এসে বললাম যে এটা কোনো কারণে R1, so it will be I1 minus R1. এখানে ব্যাপারটা এরকম ঘটবে, এই গ্রিন কালারের অ্যাঙ্গেলটা হবে I1 minus R1, একটা হবে I1 minus R1 আর একটা হবে I2 minus R2, I1 minus R1 আর একটা হবে I2 minus R2. তো এখন আমরা যে কাজটা করব, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ডেল, আমরা বললাম যেটা যে পয়েন্টে মিট করছে ইনসিডেন্ট এক্সটেনশন অফ ইনসিডেন্ট রে এন্ড এক্সটেনশন অফ emergent ray, that point is denoted as T. ক্যালকুলেশনে যাচ্ছি, দেখো আমরা
এ কিউ ও আর, এখান থেকে কি লিখতে পারি? এ কিউ ও আর। আচ্ছা, ইশরাক আনান, আর টু কেন? তুমি কি দিতে চাচ্ছ বলো? ইশরাক আনান, হাত উঠাও, হাত উঠে আমার সাথে কন্টাক্টে আসো, ডিরেক্ট কন্টাক্টে আসো। ইশরাক আনান, বলো। স্যার ওটা কিওয়ার্ডটা সেকেন্ড সারফেসের জন্য ইনসিডেন্ট রে না, তাহলে স্যার ইনসিডেন্ট আমরা অ্যাঙ্গেল তুমি বলতে চাচ্ছ আই2 হওয়া i2 উচিত। দিতে পারতাম ওকে, কিনা? জি স্যার। আই2 হওয়া উচিত ছিল, বাট আমি যদি বলি লাইট রেটা এস আর এই পথে ইনসিডেন্ট হচ্ছে, জি স্যার, যদি এই পথে ইনসিডেন্ট হয় along the path SR, then it will be refracted through RQ and emerge from through QP. এখন অ্যাঙ্গেলই তো, এটা আসলে ফ্যাক্টর না। তুমি বলতে পারো I2, কিন্তু কনভেনশনালি এটাকে R2 দ্বারা ডিনোট করা আছে সব জায়গায়। ওকে স্যার। আর যেহেতু এই সাইড থেকেও লাইট ইনসিডেন্ট হতে পারে, এই সাইড থেকেও ইনসিডেন্ট হতে পারে, এই সাইডের জন্য এটা I2, এই সাইডের জন্য এটা I1। এই জন্য ভেতরের গুলো তো আমাদের আর আননোন টার্ম, এগুলো আমরা জানি না, এগুলো আমাদের ক্যালকুলেট করে নিতে হয়। আমরা জানি হচ্ছে I1 and I2, দ্যাটস ওয়াই এগুলোকে আমাদের I1 এবং I2 দ্বারা ডিনোট করা আছে। এই সাইড থেকে ইনসিডেন্ট হলে I1, এই সাইড থেকে ইনসিডেন্ট হলে I2। ভেতরের গুলো হচ্ছে ইন্টারমিডিয়েট কন্ডিশন, মধ্যবর্তী অবস্থা। ওকে, ইয়েস স্যার, থ্যাংক ইউ। ওকে, ফ্রম এ কিউ ও আর, এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল অফ এ প্লাস এ কিউ ও প্লাস এ আর ও প্লাস অ্যাঙ্গেল অফ ও ইকুয়াল টু 360 ডিগ্রি। ক্লাস 5 থেকে জানি আমরা, this is 360 degree, and this is equation number 1. This is equation number 1. Okay, now দেখো তো এই ডেল ইকুয়াল টু কি লেখা যায়? From the triangle TQR, TQR, এই ট্রায়াঙ্গেল থেকে আমরা ডেল ইকুয়াল টু কি লিখতে পারি? ডেল ইকুয়াল টু লেখা যায় I1 minus R1 plus I2 minus R2, one of the theorem from class 9-10. সো এখান থেকে আমরা এটাকে একটু রিঅ্যারেঞ্জ করতে পারি, I1 plus I2 minus R1 plus R2। এটা আমাদের লাস্ট এক্সপ্রেশন হতে পারতো, বাট আমরা আমাদের এক্সপ্রেশনে R1 R2 কে রাখতে চাচ্ছি না। R1 R2 কে রাখতে চাচ্ছি না আমরা, কারণ আমরা এক্সপেরিমেন্ট থেকে R1 R2 ক্যালকুলেট করতে পারবো না, থিওরি থেকে আমাকে R1 R2 ক্যালকুলেট করতে হবে। এই জন্য আমাদের যে কাজ এখন R1 R2 কে রিপ্লেস করা, এই হচ্ছে আমাদের টার্গেট। এটাকে রিপ্লেস করতে গেলে অনেক অ্যাবসেন্ট চেক করে টাইম নষ্ট করব না। আচ্ছা, আপাতত এখানে কোনো কমেন্ট করো না তোমরা, কমেন্ট করলে এই লিস্টটা হারিয়ে যাবে। যারা শুধুমাত্র প্রেজেন্ট আছো এই লিস্ট থেকে, তারা শুধুমাত্র নিচে রোল নাম্বারটা লিখে দাও, আর কেউ কোনো কমেন্ট করো না আপাতত। তাহলে আমাদের এখন টার্গেট হচ্ছে R1 R2 টাকে আমরা রিপ্লেস করব। কি দ্বারা রিপ্লেস করতে পারি? সেই জন্য আমাদের আরো কিছু জিওমেট্রিক্যাল কাজ কারবার করতে হবে। So look at the diagram. NQO and N prime RO, these two are normal to the two refracting surfaces. So we can write AQO plus ARO equal to 180 degree. 180 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি? ফ্রম 1 থেকে আমরা লিখতে পারি angle of A plus angle of O equal to 180 degree. This is equation number 3. This is equation number 3. Again,
Again, from triangle QRO. Triangle QRO. এই triangle থেকে আমরা কি লিখতে পারি? Angle of R1 plus angle of R2 plus angle of O equal to 180 degree. This is equation number 4. From 3 and 4, from 3 and 4, we can write angle of O plus angle of A equal to angle of R1 plus angle of R2 plus angle of O. So এখান থেকে আমরা লিখতে পারি A equal to হচ্ছে R1 plus R2. এখানে অ্যাঙ্গেল সাইন দিতে হবে না, না দিলেও হয়। A equal to R1 plus R2. If A equal to R1 plus R2, in that case, from equation number 2, from 2 থেকে আমরা কি পাবো? 2 থেকে আমরা পাবো del equal to I1 plus I2 minus A. This is my required equation. এটাই হচ্ছে আমাদের টার্গেট ছিল ডিরাইভ করা, এবং এই দুটো ইকুয়েশনকে আমরা ডিরেক্টলি ইউজ করতে পারবো ফর ম্যাথমেটিক্যাল পারপাস। ম্যাথমেটিক্যাল পারপাসে আমরা এই দুটো ইকুয়েশনকে ডিরেক্টলি ইউজ করতে পারবো। These two are the fundamental equation for prism. And delta কি ডিনোট করে? ডেল্টা ডিনোট করে হচ্ছে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, সেটা কিন্তু উপরে লেখাই আছে, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। এবং এই অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনের উপর ডিপেন্ড করে আমরা ডিসপারশন অফ লাইট কে এক্সপ্লেইন করতে পারি। Which color will disperse more? Which color will deviate more? It depends on the angle of deviation. তাহলে আমি শুধুমাত্র 98 প্রেজেন্ট পেলাম, 32 প্রেজেন্ট পেলাম and 004 প্রেজেন্ট পেলাম। 004 Okay. Now প্রিজমের একটা প্র্যাকটিক্যাল ছিল আমাদের সময়। এই প্র্যাকটিক্যাল সাহায্যে আমরা যে কাজটা করতাম, আমরা রিফ্র্যাক্টিভ ইনডেক্স ক্যালকুলেট করতে পারতাম প্রিজমের, এবং সেই জন্য আমাদের যেটা ক্যালকুলেট করতে হতো সেটা হচ্ছে তোমার এক্সপেরিমেন্ট থেকে আমরা যেটা পেতাম সেটা হচ্ছে মিনিমাম অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। মিনিমাম অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। সো আমরা যেটা দেখাইছি অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন লাইক দিস ইজ অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ডেল। Experimental result shows that from experiment থেকে দেখা যায় যে this is angle of incidence I and this is angle of deviation del. এরকম পাওয়া যায় রেজাল্টটা। দেখা যায় অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট কে যদি ইনক্রিজ করা হয় অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ডিক্রিজ করে, আই ইনক্রিজ করলে ডেল ডিক্রিজ করে। সো ডিক্রিজ করতে করতে একটা মিনিমাম ভ্যালুতে চলে আসে। আফটার দ্যাট আই কে যখন ইনক্রিজ করা হয় ডেল তখন আবার ইনক্রিজ করে। তাহলে আই ইনক্রিজ করলে ডেল ডিক্রিজ করে, ডিক্রিজ করতে করতে একটা মিনিমাম ভ্যালুতে চলে আসে, যে মিনিমাম ভ্যালুতে আসার পর আই যখন আবার ইনক্রিজ করা হয় তখন ডেল আবার ইনক্রিজ করতে থাকে। সো এই যে মিনিমাম অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, মিনিমাম অ্যাঙ্গেল অফ ডেল, এটাকে বলা হয় মিনিমাম অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। দিস ইজ নোন অ্যাজ অ্যাঙ্গেল অফ মিনিমাম ডেভিয়েশন del m, angle of minimum deviation.
minimum deviation del m। আমরা এক্সপেরিমেন্ট থেকে যে কাজটা করি del m এর ভ্যালুটা আমরা ক্যালকুলেট করি। এই del m এর ভ্যালুটা যখন আমরা ক্যালকুলেট করি, এই del m টা পাওয়ার শর্ত হচ্ছে del m টা যখন আমরা পাই when angle of deviation becomes minimum at the point of minimum at the point of angle of minimum deviation I1 and I2 becomes equal and R1 and R2 also equal। এটার জিওমেট্রিক্যাল এবং ক্যালকুলাসের মাধ্যমে প্রুফ করা আছে আমাদের পুরাতন সিলেবাসে, ওল্ড সিলেবাসে প্রুফ করা আছে। তোমাদের এটা প্রুফ লাগবে না, তোমরা শুধু জেনে রাখো। একটা লেন্থি ক্যালকুলেশন, কেউ যদি প্রুফ করতে চাও ওল্ড সিলেবাস থেকে পাবা, আমাদের ওল্ড বুকে পাবা। ক্যালকুলাসটা তোমরা দেখো, ক্যালকুলাস প্রুফ। এই ম্যাক্সিমা আর মিনিমার কন্ডিশনটা ছিল না dy dx 0, ওইরকম ভাবে এটাকে প্রুফ করে ম্যাক্সিমা মিনিমার কন্ডিশন ইউজ করে, কারণ মিনিমাম অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ম্যাক্সিমা মিনিমার মতোই। সাদমান, স্যার প্রুফটা কি আসে এক্সামে যে I1 equals R2 R1 না equals না 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 না, আমরা আমাদের সময় আসতো না, আমাদের সময় থিওরি আসতো, তখনই আসতো না। তাহলে স্যার প্রুফটা আসবে না? প্রুফ পরীক্ষায় কখনো আসবে না এটা, এটা সিলেবাস এখনকার, আর যদি বলো এখনকার সিলেবাসই নাই এটা। তো 2015 এর বইটা দেখো, 2015 হচ্ছে অ্যাকচুয়ালি তোমাদের সিলেবাস অনুযায়ী লেখা, সেখানে ডিরাইভ করাই নাই। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। আসলে আমি করাই দিতাম, যদি এটা পরীক্ষা আসার মতো হতো তাহলে সলভ করাই দিতাম। তাহলে এই যে যখন অ্যাঙ্গেল অফ মিনিমাম ডেভিয়েশনের কন্ডিশনে আমরা যাচ্ছি, এই কন্ডিশনটাকে ইউজ করে I1 = I2 R1 = R2 কে ইউজ করে আমরা যে ডেল এম টাকে আমরা পাবো সেটার উপর ডিপেন্ড করে আমরা প্রিজমের রিফ্র্যাক্টিভ ইনডেক্স ক্যালকুলেট করতে পারি। আমি নেক্সট পেজে গিয়ে ক্যালকুলেশনটা করতেছি। মিনিমাম অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনে কিন্তু ডেফিনিশনটা ভালো করে পড়বা। 2 মার্কের জন্য আসতে পারে ডেফিনিশন, 2 মার্কের জন্য আসলে গ্রাফ সহ দেখাবা, আর 1 মার্কের জন্য আসলে শুধুমাত্র ডেফিনিশনটা লিখবা। রিলেশন বিটুইন রিফ্র্যাক্টিভ ইনডেক্স এন্ড মিনিমাম অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, আমরা প্রিজমের ক্ষেত্রে যে রিলেশনগুলো পেলাম, কোনো ফর্মুলারই প্রুফ আসবে না, কোনো ফর্মুলার প্রুফ আসবে না। আমি একটু শেষ করি সাদমান। আমরা যে রিলেশনগুলো পেলাম সেটা হচ্ছে A = R1 + R2 and del = R1 + R2 minus A, সরি A = R1 + R2 আর del হচ্ছে I1 + I2 minus A, I1 + I2 minus A। তো একটা জিনিস খেয়াল করো যে আমরা বলছি যে এই ডেলটা তখনই মিনিমাম হবে if I1 = I2 and R1 = R2, then del will be del m. Del will be del m. What will be the value of that del m? So del m will be I1 + I1 minus A. So we can write I1 = A plus del m divided by 2 and A = R1 + R1. So we can write R1 = A divided by 2. আমরা at the point of angle of minimum deviation এই কন্ডিশনে আমরা I1 = পেলাম হচ্ছে A plus del m by 2 এবং R1 = পেলাম হচ্ছে A by 2. So what will be my target? My target is to determine the refractive index of this prism.
So this is mu equal to mu. This is mu equal to 1. Here is the angle of incidence I1. Here is the angle of refraction R1. So we can write mu equal to sine I1 divided by sine R1. So finally, mu equal to sine I1 can be replaced as A plus del M divided by 2, and sine R1 can be written as A by 2. This is another important formula for prism. Prism এর যে ক্রিয়েটিভ কোশ্চেনই আসুক না কেন এই ফর্মুলা ইউজ করতেই হয়। তাহলে প্রিজমের ক্ষেত্রে তিনটা হচ্ছে ফান্ডামেন্টাল ফর্মুলা। এই these three are the fundamental formula for prism. বাকিগুলো হচ্ছে কন্ডিশন। And this is Snell's law. First one is Snell's law. Nafis. মিনিমাম অ্যাঙ্গেলের সাথে তো স্যার সরি মানে রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেলের সাথে শুধু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সাথে শুধু অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনের সম্পর্ক নাই। আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিনিমাম অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, এটার মাধ্যমে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা ক্যালকুলেট করা হয়। এটা একটা প্রসিজার। তোমার কোশ্চেনটা কি? শুধু অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনের সাথে মানে মিনিমাম না হয় শুধু অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনের সাথে রিলেশন নাই স্যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। সেই ক্ষেত্রে ওই যে সাইন আই বাই সাইন আর দিয়ে মিউটা নিয়ে আসতে হবে। এরকম কোনো বিউটিফুল রিলেশন নাই যেটাতে তুমি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবা। রিলেশন তুমি দাঁড় করাইতে পারো। দেখাই যাচ্ছে যে I1 আছে, ডেল এর মধ্যে I1 আছে, তুমি দাঁড় করাইতে পারবে একটা রিলেশন। ওকে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সাথে ডেল এর সম্পর্ক অবশ্যই আছে। সেটার উপর ডিপেন্ড করে ডেভিয়েশনটা কতটা হবে সেটা আমরা দেখাবো নেক্সট ক্লাসে। ডিসপারশন যখন পড়াবো তখন দেখাবো। নেক্সট ক্লাস কি? টাইম তো শেষ হয়ে গেছে। নেক্সট ক্লাস কার? কোন স্যারের ক্লাস নেক্সটে? কেমিস্ট্রি। তাহলে রেস্ট নাও 5 মিনিট, তারপর কেমিস্ট্রি ক্লাস করো। আমরা টেনশন কিছু নাই, আমরা ফার্স্ট আগাবো না, আমরা আমাদের মতোই আগাবো। টেনশনে কিছু নাই। প্রয়োজনে এক্সট্রা টাইম নিব, তাড়াহুড়া করার দরকার নেই। আর প্রিজমের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আমি এর কাছে পাঠিয়ে দিব, ওই মিস্টার হুদা, সাদমান হুদার অ্যাকাউন্টে পাঠিয়ে দিব আমি। পাঠিয়ে তোমরা এই গ্রুপে আপলোড করে দিও, তোমাদের পিডিএফ আকারে বা ইমেজ আকারে আমি পাঠিয়ে দিব। ওকে, খোদা হাফেজ।